লোগো ডিজাইন করলেন বাট কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি করবেন তা জানেন না, তাহলে আপনার জন্য আজকের টিউটোরিয়াল। ফিরছি ইন্টুর পর। প্রথমে কথা বলবো লোগো ডিজাইন নিয়ে। আপনি যখন একটা কোম্পানির সকল ইনফরমেশনগুলা কালেক্ট করলেন এবং কি মার্কেট সম্পর্কে আপনি ডিটেইলস জানলেন বা মার্কেট কম্পিটিটর সম্পর্কে আপনি ডিটেইলস জানলেন এবং কি আপনি তার অডিয়েন্স সম্পর্কে মানে কোম্পানির অডিয়েন্স সম্পর্কে ডিটেইল জেনে বা এনালাইসিস করে আপনি একটা লোগো ডিজাইন করলেন। কিন্তু ওই লোগো ডিজাইন করার পরে ফাইনালি আপনি সেই কোম্পানির লোগো ডিজাইনের ভিতরে আপনি কোনো ধরনের স্ট্রোক ইউজ করতে পারবেন না। আবার ওই কথাটা বলতেছি, আপনি যখনই ফাইনালি একটা লোগো ডিজাইন করলেন, সেই লোগোতে আপনি কোনো ধরনের স্ট্রোক ইউজ করতে পারবেন না। কেন? আমি জাস্ট আপনাদেরকে একবার রিয়েল একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি একটা এখানে ইলিপস নিলাম এবং কি সেটার ভিতরে আমি জাস্ট ফিলটাকে ডান করে দিলাম, স্ট্রোকটাকে আমি একটু বাড়ায় দিলাম। জাস্ট স্ট্রোকটাকে আমি এখান থেকে একটু বাড়ায় দিলাম। ওকে? দেন আমি এটাকে একটু ছোট করে দিলাম। দেন ফাইনালি সেম এটাকে আমি অল্টটা ধরে আরেকটা কপি করলাম। ওকে? দেন আমি এইটাকে স্ট্রোক হিসাবে রাখলাম এবং কি ফাইনালি এটাকে আমি স্ট্রোক থেকে অবজেক্টে গিয়ে জাস্ট এক্সপান্ড করে ফিলে কনভার্ট করলাম। আবারও বলতেছি, এটা হচ্ছে স্ট্রোক হিসাবে থাকলো। দেন এইটা কিন্তু ফিল হিসাবে আমরা রেখে দিলাম। এখন আমি যদি এই ২ টাকে যদি স্কেলিং করি তখনই আপনারা চেঞ্জটা বুঝতে পারবেন। যেমন দেখেন, লাইক মনে করেন এটাই আমার লোগো। এখন আমি এটাকে স্কেলিং করব। একটাতে আমি স্ট্রোক রাখলাম, আরেকটাতে আমি স্ট্রোক রাখলাম না। ওকে? আমি জাস্ট ২ টাকে ধরে জাস্ট স্কেলিং করতেছি শিফট ধরে। ফাইনালি আপনি একটু চেঞ্জটা দেখেন। আমি যখন এটাকে স্কেলিং করলাম, এটা বড় হওয়ার সাথে, সাথে কিন্তু তার সাইজটা মানে স্ট্রোকের সাইজটা কিন্তু বড় হচ্ছে। বাট এটা যখন আমি স্কেলিং করলাম তার স্ট্রোকের সাইজটা কিন্তু বড় হয় নাই। সো আমার লোগো বড় হচ্ছে বা লোগোটাকে একটু আমি স্কেলিং করতেছি বাট তার স্ট্রোকের সাইজ বড় হচ্ছে না। তাহলে তো এটা প্রবলেম ফেস করবে। কারণ আমার অন্যান্য লোগো এলিমেন্টের সাথে রেশিও রেখে এটা বড় হচ্ছে না। সো আমি এজন্যই আপনাদেরকে বলব যে আপনারা যখনই লোগো ডিজাইন ফাইনাল করবেন, আপনারা কোম্পানি এনালাইসিস করবেন এবং কি মার্কেট এনালাইসিস করে বা তাদের অডিয়েন্স সম্পর্কে এনালাইসিস করার পরে আপনি যখন একটা ফাইনালি লোগো ডিজাইন করবেন, অবশ্যই ফাইনাল লোগো ডিজাইনে আপনি কোনো ধরনের স্ট্রোক রাখতে পারবেন না। যেটা আমি অলরেডি আপনাদেরকে এখানে রিয়েল একটা এক্সাম্পল দেখালাম। দেন ২ নম্বরে আমরা কথা বলব ফাইল ফরম্যাট নিয়ে। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন, স্পেশালি আমার যারা স্টুডেন্ট আছে যে, "ভাইয়া আমরা ক্লায়েন্টকে কোন ফাইলগুলা দিব? মানে কি ফাইল দিব বা কোন ফরম্যাটে দিব? যেমন হচ্ছে আমরা কি এআই দিব নাকি ইপিএস দিব, নাকি পিডিএফ দিব, নাকি এসভিজি ফরম্যাট দিব, নাকি পিএনজি দিব, নাকি আমরা মকআপে একটা প্লেস করে দিব, নাকি আমরা জেপিজি ফাইল দিব বা দিলেও সেটা কোন সাইজের?" ১ম এ আমি একটু সাইজ নিয়ে কথা বলি। আপনারা সবসময় লোগো ডিজাইন করার জন্য চেষ্টা করবেন একটা স্কোয়ার সাইজে, মানে একটা স্কোয়ার ডকুমেন্টে আপনারা লোগো ডিজাইনটা করার চেষ্টা করবেন। দেন সেকেন্ডলি আমি বলব আপনারা কোন ফরম্যাটে দিবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। তার আগে একটু আমি বলে রাখি, আপনাকে যদি ক্লায়েন্ট যদি স্পেসিফিকলি যদি কোনো ফরম্যাটের কথা বলে তাহলে অবশ্যই সেই ফরম্যাটে আপনারা দিবেন। আর যদি ক্লায়েন্ট যদি আপনাকে যদি সেই ফরম্যাটের কথা না বলে তাহলে আপনি কিভাবে দিবেন? সেটার জন্য আমি যেভাবে দিই সেটা আমি আপনাদেরকে বলি। ১ম এ আমি একটা লোগো ডিজাইনের জন্য অনেকগুলা ফোল্ডার ক্রিয়েট করি। স্পেশালি ৩ টা ফোল্ডার আমি ক্রিয়েট করি। একটা হচ্ছে যে সোর্স ফাইল। সোর্স ফাইল ইকুয়াল হচ্ছে যে আমার যে মেইন ফরম্যাট বা মেইন ফাইলগুলো আছে সেগুলো আমি তাদেরকে দিয়ে থাকি। তো এখানে আমি ৩ টায় দিই। একটা হচ্ছে এসভিজি ফরম্যাট দিই, একটা পিডিএফ ফরম্যাট দিই, আরেকটা হচ্ছে দেই ইপিএস বা এআই ফরম্যাট দিই। আপনারা ইপিএস বা এআই যেকোনো একটা ফরম্যাট দিলে হবে। তবে এখানে আমি ইপিএস বা এআই তে আমি ২ টা ফরম্যাট দিয়ে থাকি। একটা হচ্ছে টেক্সট এডিটেবল, আরেকটা হচ্ছে টেক্সট এডিটেবল না। সেটা কিভাবে? জাস্ট আমি যদি এটাকে ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এইটাতে হচ্ছে টেক্সটটা এডিটেবল করা আছে। মানে আমি এখানে একটা গিল্ডা ফন্ট ইউজ করছি এবং কি সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর আরেকটা ফরম্যাটে দিই সেটাতে হচ্ছে দেয় আপনি এই টেক্সটটাকে বা এই ফন্টটাকে আপনারা এডিটেবল করতে পারবেন না। কারণ সেটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। তাহলে সেটা আর চেঞ্জ করার উপায় নাই। কারণ সেটা অলরেডি একটা আউটলাইন বা একটা শেপে কনভার্ট হয়ে যায়। সো আমি যখন এআই বা ইপিএস দিই তখন আমি একটা আউটলাইন করে দিই, একটা আউটলাইন ছাড়া দিই। দেন সেকেন্ডলি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দিই, সেটা হচ্ছে জেপিজি এবং পিএনজি। জাস্ট দেখেন আমি এখানে একটা জেপিজি ফরম্যাটে দিই, আরেকটা হচ্ছে পিএনজি ফরম্যাটে দিই। এবং কি এখানে অনেক সময় আমি কালারের ভেরিয়েশন রাখি। জাস্ট আমি ক্লায়েন্টের সাথে কথা বলে দেখলাম যে এই ২ টা ক্লায়েন্টের সে চায়। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইটের ভিতরে তার ব্র্যান্ড কালার, আরেকটা হচ্ছে জাস্ট ব্র্যান্ড কালার থাকবে ব্যাকগ্রাউন্ড এবং কি মূল লোগোটা থাকবে হোয়াইট। তো সেটা আমি জেনে তাকে এই ২ টা ফরম্যাটে দিয়ে থাকি। একটা জেপিজি দিই, একটা পিএনজি দিই। তবে আমি একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা সবসময় ট্রাই করবেন কয়েকটা ভার্সনে দেওয়ার জন্য। মানে হচ্ছে একটা হরিজন্টালি, একটা ভার্টিক্যালি এই টাইপের স্টাইলে আপনারা দেওয়ার জন্য
চেষ্টা করবেন। দেন ৩ নম্বরে আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ফন্ট। লোগোতে যে ফন্টটা ইউজ করা হচ্ছে সেটা ফুল ফাইলটা আমি দিয়ে রাখি। যাতে করে সে ইজিলি চেঞ্জ করতে পারে বা হচ্ছে সে যাতে করে তার ডিজাইন অন্য ডিজাইনগুলাতে এই ফন্টটা ইউজ করতে পারে। দেন আমি একটা ইনফরমেশন ফাইল দিই। সেটার ভিতরে আমি নামগুলো লিখে দিই, যেমন লোগো নেম, ইউ কানেক্ট স্টুডেন্ট কনসালটেন্সি নেমটা লিখে দিলাম। এবং কি কোন ফন্টটা ইউজ করা হয়েছে সেটাও লিখে দিলাম। এবং কি আমি কালার কোড অলরেডি সরি এখানে সি দিতে গিয়ে ইউ দিয়ে দিলাম। কালার কোড সিও হবে CODES ওকে কালার কোডস জাস্ট আমি এখানে যে ব্লুটা ইউজ করলাম, রয়্যাল ব্লুটা ইউজ করলাম, সেই কোডটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে সে ইজিলি যে কোনোভাবে সে অ্যাক্সেস দিতে পারবে আমার এই লোগোটা এবং কি মডিফাই করতে পারবে। তো ফাইনালি আমি আপনাদেরকে যদি একটু রিক্যাপ করি আমি কি ফরম্যাটে ডেলিভারি করি সেটা যদি আমি আপনাদেরকে বলি, আমি ডেলিভারি করার ক্ষেত্রে প্রথমে সোর্স ফাইল দিই, দেন হচ্ছে জেপিজি এবং পিএনজি ফাইলটা দিই, দেন হচ্ছে আমি ফন্টটা দিই। এবং কি আমি অনেক সময় তাদের অ্যাপ ডিজাইন করার জন্য বা হচ্ছে তাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য তাদেরকে একটা জেপিজি বা একটা পিএনজি শুধুমাত্র ওই লোগোটার সিম্বলটাকে আমি দিয়ে রাখি উইদাউট নেম। সো আপনারা এভাবে দিতে পারেন। এছাড়াও আপনারা যখন ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে অবশ্যই দিবেন। দেন ফাইনালি কথা বলব ট্রিক্স নিয়ে। এটা নিয়ে একটু আমি আপনাদেরকে বলব, আপনারা যখন লোকাল কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন অবশ্যই আপনারা কাজ করার আগে 25 থেকে 75% আপনারা সেই লোগো ডিজাইনের বা বাজেটের নিয়ে নিবেন। কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে যে আপনাকে লোগো ডিজাইনটা করায় নিবে, দেন হচ্ছে তারা পেমেন্ট দিবে না। সো আপনি ট্রাই করবেন মিনিমাম 25% আপনাকে বাজেটে 25% আপনি নিয়ে নেওয়ার জন্য। বাকিটা আপনি লোগো ডিজাইন করার পরে নিলেও হবে। আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনি অবশ্যই সেটা হচ্ছে যে ফাইবার বলেন বা আপনার পার্সোনাল কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে হোক, অবশ্যই আপনি ওয়াটারমার্ক ইউজ করবেন আপনার লোগোতে। এবং কি লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে যদি আপনি বাজেটটা আগে নিয়ে নেন, সো আপনি সেখানে ওয়াটারমার্ক ইউজ না করলেও হবে। বাট আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে অবশ্যই আপনি ওয়াটারমার্ক ইউজ করবেন। সেটা হোক ফাইবার, হোক সেটা আপওয়ার বা অন্যান্য মার্কেট প্লেস বলেন না কেন। সো ফাইনালি আজকে আমরা জানলাম হচ্ছে যে একটা লোগো ডিজাইনের কি ফরম্যাট আপনি সেভ করবেন এবং কি একটা লোগো ডিজাইন কিভাবে করবেন। তার জন্য আমি আপনাদেরকে বললাম লোগো ডিজাইনে কোনো ধরনের স্ট্রোক রাখা যাবে না। আ এবং কি আপনি অনেক ভেরিয়েশনের লোগো ডিজাইনগুলা করবেন। এবং ২ নম্বর হচ্ছে যে আপনাকে অবশ্যই ফাইল ফরম্যাটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে দিবেন। তবে আমি আপনাদেরকে দেখালাম যে আমি যেভাবে দিই সেটা হচ্ছে সোর্স ফাইল, জেপিজি এবং পিএনজি ফাইল এবং কি ফন্টের জন্য একটা আলাদা ফোল্ডার এবং কি একটা ইনফরমেশন ফাইল দিয়ে রাখি। ৩ নম্বর আমি ট্রিক্স হিসেবে বললাম যে আপনাকে 25 থেকে 75% আপনি অবশ্যই বাজেটে নিয়ে নিবেন আগে থেকে এবং কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই ওয়াটারমার্ক ইউজ করবেন আপনার নাম বা আপনার কোম্পানির নাম দিয়ে। তো আজ এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স মোশন গ্রাফিক্সের এবং কি গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স রয়েছে যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।